হলো মনে ও কে 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 ওখানে FM রাইট শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর সাথে আছি রাস্তাল। শুরু হয়ে গেল ভূত এফএম, কারণ ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল নয়, রাত 11:59 আর আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তো ভূত এফএম এর এই টিম রয়েছি, সেই সাথে রয়েছে ভৌতিস্ট, এবং ভৌতিস্ট আজকে একদম মানে অনেক আগে পৌঁছে গেছেন, খুব হাঁপাচ্ছেন। শাকিব ভাই একটু হ্যালো বলেন সবাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত এফএম। অলরাইট, আর সেই সাথে জানাচ্ছি যে আপনাদের রেগুলার যেরকম পাই আমরা, সেরকম অসংখ্য এসএমএস আজকেও আপনাদের পেয়েছি। এটা ভূত এফএম শুরু হওয়ার আগে থেকেই, মানে আজকে অনেক আগে থেকেই পাচ্ছি এরকম। আমাদেরকে এসএমএস করেছেন লেলিন, এবং তিনি বলছেন যে ভাইয়া আপনি কেমন আছেন। আমি আচ্ছা, তিনি রাজশাহী মডেল কলেজ থেকে বলছেন এবং একটা ঘটনা তিনি শেয়ার করতে চান আমাদের সাথে। আমি বলবো যে আপনি বরং একটা কাজ করুন, ভূত এফএম @radiofurti.fm এ আপনার ঘটনাটা ছোট্ট করে লিখে পাঠান আমাদেরকে, মূল ঘটনাটা আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আর রাবু অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আর এদিকে রাবু আমাদের রাজশাহী থেকে এসএমএস করে বলছেন যে আমি ইমেল করেছি, বাট তোমরা কেন মানে কোনোদিন সেই ইমেলটা পড়া হয়নি, সো তার ভালো লাগে না এই ব্যাপারটা। তো সরি যে অনেক ইমেলের মধ্যে কিছু ইমেল এরকম বাদ পড়ে যায়। আর রাহিদ লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আর কতটা এসএমএস পাঠালে আমারটা পড়বেন, এই যে পড়ে ফেলেছি। আর জেরি লিখেছেন যে ভূত এফএম এর পুরনো এপিসোড গুলো কোনোদিন রিপিট করা যায় কিনা, আমি ট্রাই করবো সেইটা অবশ্যই রিপিট করার জন্য, আমরা এখনো চিন্তা ভাবনা করছি সেটা নিয়ে। অলরাইট, আমাকে শর্মিতা এসএমএস করে বলছেন আমাকে যদি কেউ বলে যে আমার প্রিয় প্রোগ্রাম কি, বলবো ভূত এফএম প্রতিদিন শুনতে ইচ্ছে করলেও পারি না, আর আমরাও পারি না প্রতিদিন শোনাতে ইচ্ছে করলেও, কারণ আমাদের অনেক অনেক গেস্ট দরকার, অনেক অনেক ভালো এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স গুলো দরকার, সেগুলো আমরা প্রতি সপ্তাহে সেইভাবে পাই না। বাট আপনারা যদি সত্যি মানে একদম স্পন্টেনিয়াসলি আমাদের সাথে সেটা শেয়ার করেন এবং আমাদের সাথে আসতে আগ্রহী হন স্টুডিও পর্যন্ত, তো ডেফিনেটলি আমরা আরো এটা হয়তো বাড়াতে পারবো। এখন একদিন করছি, 2 দিন করতে পারবো, হয়তো 3 দিন করতে পারবো। আর সুইটি লিখেছেন ড্যামরা থেকে যে কেউ, আচ্ছা তোমরা কি জানো এই প্রোগ্রামের জন্য আমি 6 দিন অপেক্ষা করি, আমরাও 6 দিন অপেক্ষা করি আপনাদেরকে এই প্রোগ্রামটা উপহার দেওয়ার জন্য, সেটাও সত্যি। নিশি লিখেছেন যে ভূত এফএম শোনার জন্য পুরো উইক ওয়েট করি, আমরাও ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো উইক ওয়েট করি। এবং আকাশ লিখেছেন যে তিনি ভূত এফএম অনেক বেশি ভালোবাসেন এবং এভরি ফ্রাইডে তিনি এটা ছাড়া মানে তার খুব খারাপ লাগে, সো আমরাও খুব সারা উইকই ওয়েট করি, এবং শুক্রবার আসলে তো কথাই নেই যে কখনো আপনাদের সামনে আমরা আসবো। রুনা লিখেছেন যে ভূত এফএম আমার হাজবেন্ডের খুব ফেভারিট। আচ্ছা, আপনার তার মানে পছন্দ না, এবং তিনি বলেন যদিও আমার হাজবেন্ড খুব ভয় পায়। ওকে, তার মানে আপনি ভয়ও পান না, ভূত এফএম পছন্দও করেন না, এরকম একটা ব্যাপার। রাইট, ওকে। পুরোনো দিন আছে না, ওনার খুব ভালো লাগে, মানে আমারও ভালো লাগে। ওকে, আর থ্যাংক ইউ। আমাদের হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের মাসুম ভাই, তিনি আমাদের একটু আগে জানালেন যে আচ্ছা রেকর্ড করে আপনারা কিন্তু সারা উইকই এই প্রোগ্রামটা শুনতে পারেন। এটা একটা ভালো আইডিয়া। সাউন্ড আমাদের কাছে একটা ঘটনা আছে, এবং সাকিব ভাই ঘটনাটা আমি কোনো ব্যাখ্যা পাইনি, আমি ঠিক ও যেভাবে লিখেছে বেশ ভালোভাবে লিখেছে, আমি সেভাবে পড়ে যাচ্ছি। হ্যাঁ চলো। তিনি লিখেছেন যে আমার নাম জাহিদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এবার এইচএসসি পরীক্ষার্থী। আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসনার। আমি ঢাকার মিরপুরে থাকি। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা এখন পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। অনেক ইচ্ছে ছিল রাসেল ভাই আপনাদের সামনে এসে এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো, বাট এটা এখন কোয়াইট ইম্পসিবল। আমার এসএসসি টেস্ট এক্সামের সময় আমার, আচ্ছা এবার সে ঘটনাটা শুরু করেছেন তারপরে তিনি, সেটা হচ্ছে যে আমার এসএসসি টেস্ট এক্সামের সময় আমার দাদু প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আমার প্যারেন্টস অ্যান্ড আমার সিস্টার খবর পেয়ে গ্রামের বাড়িতে চলে যায়, কিন্তু পরের দিন টেস্ট এক্সাম থাকায় আমি যেতে পারি না। বাড়িতে আমি একা ছিলাম। এক্সাম থাকায় আমি রাতটা 1টা পর্যন্ত পড়ি, দেন আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ প্রচন্ড সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কে জানি রান্নাঘরের জিনিসগুলো একটা একটা করে ফেলে দিচ্ছে। ভাবলাম বাড়িতে চোর প্রণাত। দৌড়ে গেলাম রান্নাঘরে, দেখলাম সবকিছুই ঠিকঠাক।
কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি, অথবা বাইরে আওয়াজ হয়েছিল। ঘড়ির দেখলাম রাত তখন 2:30। আমি তখন টয়লেটে গেলাম আর ভাবতে থাকলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। টয়লেট থেকে বের হলেই সামনে পড়ে আমার পড়ার রুমটা। টয়লেট থেকে বের হয়েই কেমন যেন গোলাপ জল আর আতরের মতো গন্ধ নাকে আসতে লাগলো। আমার পড়ার রুমের লাইট তখন অফ ছিল। টয়লেটের লাইটের অল্প অল্প আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম একটা জায়নামাজের ওপর সাদা একটা পাঞ্জাবি পরে কে যেন বসে আছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে এই লোকটা কে? আমি কি ভুল দেখছি নাকি? ভয় পেয়ে ফ্রিজ হয়ে গেলাম। হঠাৎ আমি ক্লিয়ারলি দেখতে পেলাম একটা কফিনের মধ্যে সাদা কাপড় দিয়ে একটা লাশ পেঁচানো রয়েছে। তার সামনেই আগরবাতি জ্বলছে আর 3টা মহিলা সাদা কাপড় পরে মুখ ঢেকে শুধুই কেঁদে যাচ্ছে। সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে রয়েছে। চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ এই পাঞ্জাবি পরা লোকটা আমার দিকে ফিরে তাকালো, কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে। এটা দেখতে আমার বুঝতে আর বাকি রইল না যে যাকে আমি দেখছি সেই লোকটা হচ্ছে আমার দাদুর বন্ধু, যে এই বাড়িতে, এখানে এই বাসায় আগে প্রায়ই বেড়াতে আসতো। সঙ্গে সঙ্গে প্রচন্ড এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন দেখলাম আমার পাশে বসে রয়েছে আমার পাশের বাসার আঙ্কেল এবং আন্টি। আমি ভয় পেয়েছি কিনা তা জিজ্ঞেস করলো। আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে কোথায় পেয়েছে। তারা বলল রাতে আমার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দরজা ভেঙে রুমে প্রবেশ করে আমাকে টয়লেটের গেটের সামনে পায় এবং তারা আমাকে জানালো আমার দাদু মারা গেছেন। আর কথাটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে আমার দাদুর বাড়িতে চলে গেলাম। কিছুদিন পর আব্বুকে জিজ্ঞেস করলাম দাদা কয়টার সময় মারা যায়, অ্যান্ড দাদা মারা যাওয়ার সময় দাদার রুমে কে কে ছিল। আব্বু জানালো দাদুর মৃত্যুর সময়টা ছিল 2:30, আর তখন দাদার সেই বন্ধুটি, আমার মা আর 2টি আন্টি ছিল সেই রুমে, যা কিনা পুরোপুরিভাবে আমার দেখা সেই দৃশ্যের সাথে মিলে যায়। আজও এই ঘটনার ব্যাখ্যা পাইনি, এবং সেটাই তিনি লিখেছেন যে এখনো, এবং তিনি বলছেন যে কিভাবে এই দুটো ঘটনা একসাথে মিলে গেল। এবং আমাকে আম্মু বলল যে মারা যাবার পূর্বে দাদু বারবার চেয়েছিল। এখনো রাতের বেলা সেই দৃশ্যগুলো আমাকে নাড়া দেয়। এবং তিনি বলেছেন যে পরীক্ষার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি, বাট তিনি এই ঘটনাটা এইভাবে লিখে পাঠিয়েছেন। ভেরি ইন্টারেস্টিং, যে আমি ভেরি সরি জন্য দাদা মারা গেছেন। এগুলো খুবই আনইউজুয়াল, মানে রাতের বেলা ওয়াইড উইক কি ঘুমিয়েছিল নাকি উনি পড়াশোনা করতে করতে এই ব্যাপারটা ঘটেছে। সো জেগে থাকা অবস্থায় এরকম হঠাৎ করে এরকম জিনিসপত্র দেখা বেশ আনইউজুয়াল, খুবই আনইউজুয়াল হয় না। আর জিনিসটা আমি ঠিক বুঝছি না, মানে এখানে মানে অবভিয়াসলি ওর যে এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে মানে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, জিনিসপত্র ফেলে দিচ্ছে, সো জিনিসটা ওকে ভয় দেখানোর জন্যই করানো হচ্ছিল। আচ্ছা, কিন্তু আপনজন আবার পরে বলছে যে আপনজন, এখন সেটাই হতে পারে যে যেটা আমরা বলি দুষ্টু জিন, এরকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিল আর কি। আই হোপ ওনার পরীক্ষা ভালো হয়েছে করে, আশা করা যায়। ওকে, আমরা একটা ফোন কল নেই না, ফোনেও একজন ওয়েট করছেন আমাদের জন্য, আমরা দেখি ফোন কল নিব। ইন দ্য মিন টাইম আমরা একটা পরিচয় করে দিতে চাই সেই সাথে যে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আরো 2জন অতিথি আছেন, সেই অতিথিরাও, এবং আপনাদের সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা আমাদেরকে SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান তারা যেটা করবেন bhutfm@radiofurti.fm, BHOOTFM, bhutfm@radiofurti.fm, এখানে আপনারা ইচ্ছা করলে ইমেইল করতে পারেন। আর এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন আরো একজন, তার সাথে সরাসরি চলে যাচ্ছি কলে। হ্যালো, আমার জীবনে 2005 সালে ঘটেছিল। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফাইনালি আপনি যে ঘটনাটা বলবেন তার আগে আপনার নামটা বলেন অন্তত। কি নাম আপনার? আপনার নামটা বলেন। জি, আমার নাম জনি, মোহাম্মদ ওমর ফারুক জনি। ওকে, এবার আপনার ঘটনাটা বলেন। এই ঘটনাটা ঘটেছিল 2005 সালে। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলাকায় চাকরি করতেন। আচ্ছা, তো 2005 সালে আমার জন্মদিনে আমার বাসায় জন্মদিনের পার্টি আয়োজন করেছিলাম। সেখানে মানে
সেখানে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম। তো আমার সবচেয়ে বেস্ট একজন ফ্রেন্ডের নাম ছিল তুহিন। আচ্ছা। তো তুহিনকে আমি জন্মদিনে কার্ড দিয়েছিলাম। তো পার্টির সময় সব ফ্রেন্ডরা যথারীতি উপস্থিত। তো তুহিনকে দেখলাম সে এক কোনায় মানে মনমরা হয়ে বসে আছে আর কি। আচ্ছা। তো সে খুব হাসি খুশি স্বভাবের ছেলে ছিল। তো তাকে আমরা এইভাবে দেখতে পেয়ে খুব অবাক হয়েছিলাম, কিন্তু তাকে কোনো কথা জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিচ্ছিল না। আচ্ছা। এবং কোন প্রশ্ন জিজ্ঞেস করার 2-3 বারের মাথায় সে উত্তর দিচ্ছিল, একবার মানে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিচ্ছিল না। আচ্ছা। এবং সে কোনো কিছু খাচ্ছিল না, একদম চুপচাপ, কারোর সাথে কোনো কথা নেই। তো আমি তাকে পরে জিজ্ঞেস করলাম তোমার কি কিছু হয়েছে নাকি, মন খারাপ? তো সে কোনো কথাই বলে না। তো আমি তখন চলে আসলাম পার্টিতেই, আবার দিয়ে আসলাম আমার ফ্রেন্ডের মাঝে। সে যথারীতি এক কোনায় বসেছিল। তো কিছুক্ষণ পর আমরা যখন সবাই খাওয়া দাওয়া শুরু করতে যাবো, তখন সে হঠাৎ আমাকে এসে বললো যে আমার বাইরে থেকে একটা ফোন আসছে, আমাকে একটু বাইরে যেতে হবে। তো আমি বললাম যে দেখ তুই আমার পার্টিতে আসলি, কারোর সাথে কোনো কথা বললি না, মন খারাপ করে বসে থাকলি, এখন চলে যাবি, কিছুক্ষণ ওয়েট কর, আমরা খাওয়া দাওয়া করি তারপর বাইরে যাই। তো সে বললো না আমার খুব জরুরি একটা কল আসছে, আমি 15 মিনিট পর চলে আসবো। তো আমি তখন তাকে বললাম ঠিক আছে। তো যখন খাওয়া দাওয়া শুরু হলো, তো তখন আমি তাকে বলছিলাম তার ফোনটা বন্ধ। তার ফোনে ট্রাই করার পর তার ফোনটা বন্ধ। তো তখন আমি তার বাসায় ফোন দিলাম। তো বাসায় ফোন দেওয়ার পর ঘটনা সুন্দর ছিল। তো সেও কোনো কথা বলে না। তো পরে তাকে কান্না দেখে বললো যে আজ ভাইয়া তো আজ সকালে রাতে মারা গেছে। তো এই কথা শোনার পর মানে আমি তো সাথে সাথে পার্টিতে চেষ্টা করে তাড়াতাড়ি বাসায় বাসায় রওনা দিলাম আমার কয়েকজন ফ্রেন্ডদেরকে নিয়ে। তার বাসা ছিল বেশ দূরে, আশুলিয়া এলাকায়। আমাদের বাসা থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে মানে সারা বাড়িতে মানে কান্নার রোল। মানে আমরা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার ডেড বডিটা মানে আনা হয়েছিল। তো মানে কাউকে জিজ্ঞেস করে জানবো কি হয়েছে সেই উপায়টাও ছিল না। মানে সবাই কান্নাকাটিতে ব্যস্ত। ওকে, বুঝতে পেরেছি আপনার ঘটনাটা। আমি অনেক ধন্যবাদ আপনাকে, এবং এতক্ষণ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তুহিন নামে একজন বন্ধুকে তিনি দাওয়াত দিয়েছিলেন, এবং যারা টেলিফোনের কারণে বা যান্ত্রিক কারণে যারা অনেকে হয়তো বুঝতে পারেননি তাদের জন্য বলছি যে তুহিনকে দাওয়াত দিয়েছিলেন, এবং তুহিন সেই পার্টিতে সে কোনোই কথা বলছিল না। একটা মুহূর্তে সে দেখা গেল যে সে কোনো কিছু খাচ্ছেও না। পরবর্তীতে তুহিন সেই পার্টি থেকে চলে যায় হঠাৎ করে কাউকে কিছু না বলে, এবং যথারীতি এই বন্ধুটি তুহিনকে ফোন দেয় এবং তুহিনের মোবাইল অফ পেয়ে তার বাসার লোকজনের সাথে কথা বলতে চায়, এবং সেই মুহূর্তে দেখা যায় যে তার বাসার লোকজন জানায় যে তুহিন মারা গিয়েছে। অর্থাৎ যে ফ্রেন্ডটি এসেছিল মানে যখন জন্মদিন ছিল তার অনেক আগে সেদিন সকালেই তুহিন মারা গিয়েছিল। এই ছিল ঘটনাটি। সো আপনার এরকম অনেক অসংখ্য ঘটনা নিশ্চয়ই আছে। সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অ্যান্ড আমরা কি গেস্টের কাছে যাবো এখন? ওকে, 2জন গেস্ট রয়েছেন আমাদের। তার মধ্যে একজন গেস্ট যার বেশ একটা ইন্টারেস্টিং পরিচয় রয়েছে। আচ্ছা, আপনার নামটা বলুন এবং আপনি কি করেন বা আপনার পরিচয়টা আপনিই বলুন। হাই, আমি সৈকত, এন্ড আমি একজন কোরআনে হাফেজ, আর পাশাপাশি এখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছি। তো আমার লাইফের যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যখন নাকি হাফিজিতে পড়াকালে মানে একটা প্রতিষ্ঠানে পড়তাম। আচ্ছা। তো সেখানে পড়ার সময় পড়ার সময় ঘটনা এটা। একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, এন্ড ঘুমানোর সময় আমি দেখছিলাম যে আমার স্বপ্নের মধ্যে কয়েকটি কঙ্কাল আমাকে ধাওয়া করছে। আচ্ছা আচ্ছা। তো একটা সময় দেখা গেল যে আমি দৌড়াচ্ছি, তো একটা সময় একটা কঙ্কাল আমাকে আমার বাম হাতে বাহুর মধ্যে আমাকে ধরে ফেলে, মানে সেই কবজির ঠিক একটু উপরে, কবজির উপরে আপনাকে ধরে ফেললো। জি, অলরাইট। তারপরে তো যাই হোক, তো সেদিন সেই মানে স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল, স্বাভাবিক। এন্ড পরের দিন যখন এই সকালবেলা আমি উঠি তখন আর কি আমার বাম হাতে
সবচেয়ে মানে আমার লাইফের যেটা সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনা সেটা হচ্ছে আমার বাম হাতে সেই 5টি আঙ্গুল যেখানে কঙ্কালটা ঠিক রাতে ধরছিল আমাকে, সেইখানে একদম পুরো ক্লিয়ার মানে 5টা আঙ্গুলের ছাপ বসেছিল। এই ছাপটা কি একদম নরমাল হাতের মতন ছাপ ছিল নাকি কঙ্কালের হাতের ছাপ? না না, ডেফিনেটলি না, কজ কঙ্কালের হাতের মতন একদম লম্বা লম্বা এবং মাঝখানে আপনার যে খাঁজ কাটা থাকে আর কি একটা মানুষ মানে আঙ্গুলের যে হ্যাঁ হ্যাঁ একদম সেগুলি পর্যন্ত একদম ক্লিয়ার এখানে ছিল আমার। আচ্ছা। তো এর পরবর্তীতে আমি আর কি খুব ভয় পেয়ে যাই। তো আমি আমাদের ওইখানে যে প্রতিষ্ঠানে ওইখানে টিচারকে আমি বলি ব্যাপারটা, তো উনি আমাকে তারপর বাসায় পাঠায় দেয় আর কি। তো বাসায় পাঠায় দেওয়ার পরে আর কি যখন নাকি আমি ব্যাক করি আবার বাসা থেকে কিছুদিন পর, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আমার টিচারকে যে ব্যাপারটা আসলে কি হয়েছিল। পর বলছে যে আসলে এটা বলার মতন কিছু না, তো তোমাকে আর কি একটা খারাপ জিন যেটা বলে আর কি, দুষ্ট জিন তোমার উপর কি নজর দিছিল আর কি, যেটাকে আসর বলে আর কি। তো সেই কারণে ব্যাপারটা এরকম হয়েছিল। সো তুমি মানে তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি এখানে থাকতা তাহলে তোমার আরো কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল আর কি। আচ্ছা, আপনি তো দীর্ঘ সময় আপনি বললেন যে আপনি কোরআন শিক্ষা করেছেন এবং আপনি হাফেজ, আপনি বলেন এগুলো। তো এমনিতে সাধারণত এই ধরনের ভয় পাওয়ার মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করে কি করবো, হঠাৎ করে কিছু দেখে ফেললে কি করবো, কি করতে হয় আসলে মনে হয় আপনার? অ্যাকচুয়ালি এটার সবচেয়ে মানে কোরআনের মধ্যে যেটা একটা ব্যাপার আছে যে এইরকম ভয়টা অথবা জিন টিনের ব্যাপারে আপনার আয়াতুল কুরসি একটা কোরআনে একটা আয়াত আছে, তো একটা নির্দিষ্ট একটা এইটাকে সবচেয়ে বেশি কাজে দেয় আর কি এই ক্ষেত্রে কাজে দেয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, সো আমরা আপনার কাছ থেকে তো আরো ঘটনা জানবো, অনেক ঘটনা আছে আপনার, সেগুলো শুনবোই। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার একটা ঘটনা আমরা এই মাঝখানে একটু শুনে আসি। ওকে, তো কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি আকিব, ঢাকা পলিটেকনিকের সিভিল এই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার ছাত্র। ওকে, সো আপনি আপনার বাসাটা কোথায় এটা বলেন? আমি শাহজাহানপুর কলোনিতে থাকি। ওকে, আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল তার আগে তো আপনি আমাদের ইমেইল করেছিলেন, সেটা ইমেইলের মাধ্যমে আপনাকে আজকে ডাকা হয়েছে এখানে। কি ঘটনা ঘটেছিল সেখানে? মূলত ঘটনাটা 5 থেকে 6 বছর আগের কথা। তো তখন শীতের সময় ছিলাম, আর তখন প্রতিবারের মধ্যে আমাদের বাসার সামনে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়। সো একদিন সকালে দেখলাম যে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট থেকে 30 or 35 মিটার দূরে অনেক লোক ভিড় করলাম, জমা করলাম। তো আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম, ভাবলাম যাই দেখে আসি কি হয়েছে। তো যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম, যেখানে একটা বাচ্চা ছেলের ডেড বডি পাওয়া যায়। ওকে, ডেড বডিটা মূলত কার ওটা কেউ জানে না, কোনো দাবিদার পাওয়া যায় না। পরবর্তীতে আমি ডেড বডি সম্পর্কে কোনো কিছু জানি না, জাস্ট এতটুকু হয়েছিলাম। আচ্ছা, এটা ছিল 5 থেকে 6 বছর আগের ঘটনা। ওকে, আমার মনে হয় ওখান থেকে ঘটনা শুরু। এবার একটু ক্লোজ করি, এটা হচ্ছে 2 থেকে 3 বছর আগের কথা। আচ্ছা, তখনও শীতের সময় ছিল, আর অ্যাজ অলওয়েজ আমাদের বাসার সামনে বড় ভাইরা ব্যাডমিন্টন কোর্ট করবেন। ওকে, সো কোর্ট করার জন্য তারা প্ল্যান করলো, আর প্ল্যান অনুযায়ী কাজ হলো। প্রতিদিন সেদিন সকালবেলায় তারা কাজ করার জন্য যে দা, কোদাল, যেসব ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সবকিছু নিয়ে মাঠে নামলো। আচ্ছা, তাদের কাজ ছিল প্রায় মাগরিবের আজান পর্যন্ত। তো আজানের শেষে তাদের কাজ প্রায় শেষ হয়ে যায়। আচ্ছা, তাদের কাজ শেষে তারা করলো যে ইনস্ট্রুমেন্ট গুলি ছিল ওগুলি মাঠের পাশে রেখে তারা ওই রাতে খেলা শুরু করে। তারা চায় না যে একটু লেট করুক, রাতের প্রথম খেলা সব উত্তেজিত ছিল। দে স্টার্ট দেয়ার গেম। তো ভালো কথা, খুব প্রথম মতো ভালোভাবে খেলা চলছে। খেলার মাঝে দিয়ে হঠাৎ একটা ছোটখাটো বেশি না ঝগড়া বাঁধে। ঝগড়াটা এত বড় হয় যে তারা শেষমেশ মারামারি করে, আর ওইখানে অবঘাতে একজন লোকের মৃত্যু ঘটে, একজন বড় ভাইয়ের মৃত্যু ঘটে, মানে একটা দুর্ঘটনা। মারামারিতে একটা দুর্ঘটনা ঘটে। তো যে বড় ভাই মারা যায় তাকে আমি খুব ভালোভাবে চিনি, আমাদের কলোনির এক বড় ভাইয়া, আর আমি খুব রেসপেক্ট করি তাকে। সো আমি ভাবলাম হইতে পারে, আর আমার বিষয়টা ইগনোর করা উচিত, আমি বিষয়টা ইগনোর করলাম। বাট ওই ঘটনার পর আমাদের কলোনিতে আমাদের ওই মাঠে আর বড় ভাইরা খেলতে দেয় নাই, যে ওই মাঠে তোরা ব্যাডমিন্টন খেলবি না, খেললে কোনো না কোনো একটা সমস্যা হয় প্রতিবারে। সো আমরাও ভাবলাম যে বড় ভাইরা মানা করছে, খেলা উচিত না। 2 থেকে 3 বছর গেল। তো লাস্ট 2010 ইয়ারের কথা, তখন কোরবানিদের 2 থেকে 3 সপ্তাহ আগে আমি ভাবলাম যে আমাদের আবার নতুন করে নতুন উদ্যমে খেলা উচিত। তো আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে ওকে ফাইন, আমরা খেলবো, আমরা কোর্ট করবো। তো কোর্ট করার পর বড় ভাইরা না করলো যে তোরা খেলিস না, এখানে সমস্যা হবে। তো আমরা বড় ভাইকে বিলিভ করালাম যে ভাইয়া সমস্যা হবে না, জাস্ট বিলিভ আস। সো পারমিশন পাইলাম, খেলা শুরু করলাম। খেলার প্রথম মাস তেমন বেশি কোনো কিছু প্রভাব হয়নি, বাট 2 থেকে 3 দিন পরে যখন খেলা শেষে লাইট গোছায় বাসায় নিয়ে যাবো, তখন মনে হতো যে ঠিক ওই জায়গাটাতে যেখানে বাচ্চা শিশু লাশ পাওয়া যায় ওখানে কেউ দাঁড়ায় রয়েছেন। someone is there like shadow, বাট আমি তার ছায়া বুঝতে পারতেছি, তার অবয়ব বুঝতে পারতেছি অন্ধকারে, তার ফেস বুঝতে পারতেছি না।
তাই বললাম কিছু না, আমার কল্পনা মাত্র, আমি ইগনোর করলাম বিষয়টা। এরকম 3 থেকে 4 রাত ঘটছে, আমি প্রতিবার ইগনোর করছি। কোরবানি আসলাম, আর প্রতিবারের মতো ওই কোরবানি ঈদেও আমরা মাস্তি করলাম, পান করলাম। আর কোরবানি ঈদের রাত আমরা প্রায় রাত 12টা পর্যন্ত খেলছি। সো রাত 12টার পর খেলার পর লাইট যখন অফ করলাম, অফ করে গোছানোর পর মনে পড়লাম আজ রাতে তো ভূতে ফেমাস, আমি তো প্রায় অর্ধেক মিস করে ফেলছি। আমার তো শোনার কথা ছিল, তো মনে পড়ার সাথে সাথে আমি মোবাইল বের করলাম, রেডি ফুটতে টিউনিং করলাম। তখন ভূতে ফেম উঠছিলাম, তো আমি রেডিও শুনতে শুনতে সবকিছু গোছায় বাসায় নিয়ে আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে শুইলাম, আবার বেডে শুইলাম। লাইট অফ করলাম, অফ করার পরে কিছুক্ষণ পরে রেডিও ফুটতে ভূতে ফেম শেষ হয়ে গেছিল। তো তারপর পরে আমি যা শুনলাম যে আমাদের কোর্টে কেউ খেলছিল, সামওয়ান ওয়াজ প্লেইং, কেউ র্যাকেট দিয়ে ফেদারকে হিট করছে, এই ধরনের শব্দ হচ্ছে, কেউ মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছে, এই টাইপের শব্দ। তো আমি ভাবলাম এত রাতে কে খেলবেন, কার তো খেলার কথা না, এছাড়া তখন মেবি রাত 1টা থেকে 1:30 বাজে। আমি তাড়াতাড়ি আমার জানালাতে বাইরে তাকালাম, আবার আমাদের মাঠটা দেখা যায়। বাইরে তাকায় যা দেখলাম যে পুরোপুরি নির্জন ছিলাম, টোটালি পিন ড্রপ সাইলেন্ট ছিলাম, আর রাতটা এতটাই নীরব ছিলাম যে ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে আমি তাও শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হয়তো হতে পারে এরকম যে আপনি একটা ভূত এফএম শুনেছেন, তারপরে দেখেছেন, মানে এই ঘটনাটা এই জন্য ঘটতে পারে ধরে নিচ্ছি, কিন্তু ফাইনালি আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল, যেটা হচ্ছে আপনি আমাদের ইমেইলে লিখেছিলেন যে আপনার খালার বাসায় সম্ভবত না, ফুপুর বাসায় ছিলেন, রাইট? তো ফুপুর বাসায় ছিলেন, ওই দিনের ঘটনাটা আমি একটু জানতে চাই যে ওই দিন আপনি যে আচ্ছা তো চতুর্থ দিন সকালে আমি যা দেখলাম যে আমাদের মাঠের পাশে আমার এক ফ্রেন্ড বাপ্পি বসেছিলাম। তো আমি ভাবলাম কি হলো, এত সকাল সকাল বসে রয়েছে, আমি যা কথা বলি। তো বাপ্পিকে জিজ্ঞেস করলাম কি রে এত সকালে এখানে বসে রয়েছিস কেন? তো বাপ্পি বললো যে গত 3 রাত থেকে ঘুমোচ্ছে না, কজ আমি এই টাইপের শব্দ শুনছি। তো আমি বললাম ব্যাপার তো স্ট্রেঞ্জ, আমিও সেম শব্দ শুনতেছি। তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে রাত আমরা জাগবো, জেগে দেখবো যে কে শব্দটা ফার্স্ট শুনে, আর যে শুনবে সে অন্যজনকে কল করবে। ওকে, প্ল্যান করা হলো। তো তখন সকাল বিকেল যখন হলো, তখন আমার কথাটা মোটেও মনে ছিল না, যে আমি তো ভুলে গেছি আমার রাতে বেলা বাসায় থাকা লাগবে। আমি চলে গেছি আমার ফুফুর বাসায়, ঈদের ছুটিতে ঘুরতে গেলাম। ফুফুর বাসায় ছিলাম, রাতেও ছিলাম। ফুফু বললো যে থেকে যান, রাতের বাসায় গেছিলাম। তো আমি বললাম আমার ছুটি আছে, ঈদের ছুটি থেকে যাই। থেকে গেলাম। রাত 12টার দিকে হঠাৎ কল আসলো মোবাইলে। ফোনটা অন করে দেখলাম যে আমার আম্মু কল করছেন। আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করার পর আম্মু বললাম যে তুই কই, তাড়াতাড়ি বাসায় একটা বড় ঝামেলা হয়েছে, এই বলে আম্মু কল কেটে দিছে। সো আমি ভাবলাম কি হলো, বাসায় যাওয়া উচিত। আমি আন্টিকে অত রাতে ডিস্টার্ব না করে বাসা থেকে বের হয়ে গেলাম। হাইটে আসতে আমাদের ওই বাসা থেকে হাইটে আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। সো আমি হাইটে আসতেছিলাম, আর আস্তে আস্তে যখন মানে আমাদের বাসার খুব কাছাকাছি, তখন আরেকটা কল আসলো মোবাইলে। রিসিভ করলাম, দেখলাম আমার সেম ফ্রেন্ড বাপ্পির কল। রিসিভ করার পর বাপ্পি বললো যে তুই কি ঘুমাই গেলি নাকি, জায়গা থাকিস, ঘুমাইস না? তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমিও জায়গা আছি, তুই ঘুমাইস না। এইবেলা কল কাটলাম। কল কাটে যেই আমি আমাদের বিল্ডিং এর সামনে পা দিলাম, আমাদের মাঠটা থেকে তখন আমি 5 থেকে 7 মিটার দূরে। আমি যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম যে আমাদের মাঠে 4জন খেলছিল, গেম খেলছিল। আর তাদের ফার্স্ট প্লেয়ার ছিল একটা বাচ্চা শিশু, 5 থেকে 6 বছরের। ফার্স্ট টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল, সে ছিল ঠিক ওই বড় ভাইটা যে ওই রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘটে। আর সেকেন্ড টিমের ফার্স্ট প্লেয়ার যে ছিল, তা ছিল আমাদের কলোনির এক পরিচিত আঙ্কেল। তার সাথে আমি ওই দিন সকালবেলা কথা বলছি, সে খুব সুস্থ স্বাভাবিক। আর সেকেন্ড টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল, তা ছিল আমি। আচ্ছা, মানে আপনি নিজেই আমি নিজেকে দেখছি যে আমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, তো আমি টোটালি শক হয়ে গেছিলাম, আমি জাস্ট তাকায় রয়েছি, কোনো কিছু বলতে পারছিলাম না। আর এক মুহূর্তে তারা সবাই আমার দিকে তাকালো, 4 জনই। আর তাকানোর পর দৃশ্যটা এতটা ভয়ানক ছিল যে আমি জাস্ট চিৎকার করছি, এতটুকু মনে আছে। আফটার দ্যাট আমার কোনো কিছু মনে নেই। যখন আমার চোখ খুললো, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার রুমের বেডে শুয়ে রয়েছে, আর আমার ডান পাশে আম্মু বসে রয়েছে। তো চোখ খোলার পর আম্মু জিজ্ঞেস করলো যে কিরে কেমন আছিস এখন? তো আমি বললাম হ্যাঁ আছি, মোটামুটি ভালো। সো এরপর আম্মু আর কোনো কিছু আস্ক করেনি, চলে গেছে। প্রায় 10 or 13 মিনিট পরে আমার বেডের পাশে আমার ফ্রেন্ড বাপ্পি আসলাম। বাপ্পি আর আমি আমার রুমে একা ছিলাম। তো বাপ্পির সাথে আমি সবকিছু শেয়ার করলাম যে কি হলো ওই রাতে আমি কি দেখলাম। এই কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে ঢুকলাম। তো আম্মু খাবার নিয়ে ঢোকার পর আম্মু আসতে করলো যে ওই রাতে তুই এত রাতে বাসা আসলি কেন, বাসা আসার কি দরকার ছিল? তো আমি বললাম কেন, তুমি না ফোন করলা, যে তুমি ফোন করে বলছিলা যে খুব তাড়াতাড়ি আসা দরকার, বাসায় সমস্যা হয়েছে। তো আম্মু বললাম আমি তো কোনো ফোন টোন করিনি। এই কথা শোনার পরে আমি আমার মোবাইলে রিসিপ্ট নাম্বার চেক করলাম। রিসিপ্ট নাম্বার চেক করে দেখেছি ওইখানে জাস্ট বাপ্পির কল আছে, রাত 10টার পর থেকে জাস্ট বাপ্পির কল আছে, আমার আম্মুর কোনো কল নেই। আর আমার ফোনটা লক করা, পাসওয়ার্ডটা লক করা,
কারো এতটুকু সাধ্য নেই যে আমার মোবাইলটা ওপেন করবে। আমি বুঝি না কি হয়েছে। তারপর আমি আর বাপকে অনেকক্ষণ ভাবলাম যে কি করা যায়, মায়ের কি হয়েছে। তো তারপর আমরা ভাবলাম ভাইবা যা কোনো কিছু বের করতে পারিনি, বাট যা ভাবলাম যে এই ব্যাপারে নিয়ে কারোর সাথে ডিসকাস করা উচিত হবে না, শুধু শুধু মানুষের মনে ভয় ঢোকানোর দরকার নেই। সো এই হচ্ছে ঘটনা। এবং আপনি আপনার এই ঘটনার শেষ যে ঘটনাটা সেইটাতে এবার আমরা আসি, যে আপনি তো দেখলেন যে ওখানে আপনি আপনার নিজেকে দেখেছেন, সেই যেই ভাইয়াটা আপনার বলেন যে কলোনির মারা গিয়েছিল তাকে আপনি দেখেছেন, একটা ছোট বাচ্চাকে দেখেছেন, হয়তো সেই বাচ্চাটা যে বাচ্চাটা কয়েক বছর আগে মারা গেছে হতে পারে, আচ্ছা নাকি তাকেই দেখেছেন? আমি ওই বাচ্চাটার ফেস দেখিনি। ওকে, আপনি দেখতে পাননি, বাট আরেকজন ছিলেন আঙ্কেল। সেই আঙ্কেলের একটা মানে সেই আঙ্কেলটা ছিলেন সুস্থ স্বাভাবিক, জীবিত দুজন, জীবিত দুজনের মধ্যে আপনি একজন, ওই আঙ্কেল একজন। তারপরে আঙ্কেলের কি হলো? এই ঘটনা ঠিক এক সপ্তাহ পরেই ওই আঙ্কেলের মৃত্যু ঘটে, খুব স্বাভাবিক মৃত্যু ঘটে। শুনলাম যে রাত্রেবেলা ঘুমেছিল, তো হঠাৎ করে স্ট্রোক করেন আর এই মারা যান। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে মারা যায় ওইভাবে মারা গেছে। তো এর কোনো ব্যাখ্যা ছিল না, আর আমরা কারোর সাথে ডিসকাস করি নাই। এবং আপনার স্পষ্ট মনে আছে আপনি ওই সপ্তাহে বা ওই সময় আপনি হচ্ছে আঙ্কেলকেই দেখেছিলেন, ওই আঙ্কেলকে, যে আঙ্কেলকে মারা গেছেন। ওকে, তো আমরা শুনলাম এতক্ষণ দুইটা ঘটনা, এবং সে সাথে আমাদেরকে আমরা একটা ঘটনা আমি নিজেও পড়ে শুনিয়েছি। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, এবং সেই SMS গুলোর মধ্যে আমাকে স্বপ্নবাজ SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমরা আচ্ছা তারা হচ্ছে লাশ কাটা ঘরের পাশে নাকি র্যাকেট খেলছেন এবং ভূত FM শুনছেন। ওকে, সো আসতেছি পুরো শেষ করে। অনেক সাহসী মনে হচ্ছে। আচ্ছা, তালতলা সিলেট ভূত FM নিয়মিত শুনলেও এটি আমার প্রথম SMS। ওকে, থ্যাংক ইউ আপনার প্রথম SMS এর জন্য। প্রদীপ লিখেছেন যে আমার SMS যদিও পড়া হয় না তবুও লিখছি। ফয়েজ লেগে যাওয়ার পর একটা মানুষের ফটো সব জায়গায় লাগানো, মানে আচ্ছা মিসিং রিপোর্ট দেখলাম। ওকে, আমি ফয়েজ লেগ নিয়ে আজকে একটা ঘটনা যদি সময় পাই তাহলে শেয়ার করবো আপনাদের সাথে। পলাশ লিখেছেন ভাইয়া আমাকে ভূত FM শুনতে খুব আমার ভালো লাগে, মানে ভয় লাগে তারপরে ভালো লাগে। থ্যাংক ইউ। রোমান লিখেছেন ধানমন্ডি থেকে যে তিনি নাকি আমাদেরকে অনেক ট্রু স্টোরিজ আমাদের সাথে শেয়ার করতে পারেন, এন্ড সেটা হচ্ছে যে সেই ট্রু স্টোরিজ গুলো আমি যদি বলবো যদি আপনি শেয়ার করতেই চান তাহলে যেটা করতে হবে আপনাকে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে আপনি একটু বড় করে লিখতে পারেন, তবে তাতেও আমাদের হবে না। আপনি বরং আমাদের ইমেল করে দেন bhootfm@radiofurti.fm। এখানে আপনার ঘটনাটার মোটামুটি একটা ব্যাপারে যে মোটামুটি যে ব্যাপারটা মূল ব্যাপারটা সেটা আপনি আমাদেরকে ইচ্ছে করলে আপনি ইমেল করে দিতে পারেন, এবং সেই ইমেল অনুযায়ী অবশ্যই আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সেই অনুযায়ী আমরা আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবো। সাকিব ভাই, এবার কি করা যায়? আমি জাস্ট ওই যে ঘটনাটা শুনলাম খুব ইন্টারেস্টিং। আপনার নামটা কি আমি ভুলে গেছি? আকিব। আচ্ছা, আমি সাকিব। ভেরি নাইস। আপনার এই ঘটনা এর আগে বলেননি আপনার ফ্রেন্ড ছাড়া? আই থিঙ্ক আপনার যেটা করা উচিত যে ইমিডিয়েটলি আগামীকালকে উঠে একটা সদকা টটকা কিছু দিয়ে দেন। ইউ গট ইট? বিকজ আপনি দেখেছিলেন যে দুজন জীবিত দুজন মৃত। আচ্ছা, মাইকে কথা বলেন আপনি। অলরাইট, আপনি যেটা মানে সাকিব ভাই যেটা বলছেন ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং। মানে ওই মিক্সড ব্যাডমিন্টন খেলার দরকার নেই, ডাবলস ব্যাডমিন্টন, তাই না? আমি ছেড়ে দিছি ব্যাডমিন্টন খেলা, আমি ধরবো না। এখন ইউ গিভ একটা সদকা দিয়ে দিন, আর এই ঘটনাটা আপনি আমাকে বলেন, আপনার আমার সাথে শেয়ার করেন অবশ্যই, এবং জানিয়ে দিন আর কি, বাসায় জানিয়ে দেন ব্যাপারটা। আপনার ফোন কলের পরেই আপনি যে আমাকে ফোন করছেন তার ফোন কলের তারপরে আমাদের একটা গেস্ট তো আসলে অ্যানাউন্সই করেনি, এটা হচ্ছে এবং সেমি রেগুলার মেম্বার রেজা। রাইট, রেজা ভাই আবার ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভাই for having me over. তোমার কাহিনীটা অ্যাকচুয়ালি খুব আমার ইন্টারেস্টিং লাগছে, এবং সাকিব ভাই যে অ্যাডভাইসটা দিছে যে সৎকা দেয়ার, আমিও বলতাম, কাজ এরকম সিমিলার স্টোরি আমার সাথে হয়েছে, বাট আমারটা আর কি ওই রকম না। আমারটা যে ভাই তোমার নামটা সরি, আমারটা অ্যাকচুয়ালি সৈকতের সাথে অনেকটা মিলেছে, যে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখা। তো সৎকা দেয়া ভালো, আর তুমি রাত্রে ঘুমানোর আগে অবভিয়াসলি সূরা টুরা পড়ে তো ঘুমাও। আয়াতুল কুরসি যেটা ও বললো সবচেয়ে কাজে, এবং আমার কাছে ভাই একটা কাজের লেগেছে। আমি যেখানেই যাই, মানে যেখানে মনে হয় যে দুর্ঘটনা ঘটতে পারে, 4টা কুল সূরা আছে। একটা হচ্ছে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস। এই 4টা যদি পড়ে যাও তাহলে আর কি, মানে এটা বলাই আছে যে এই 4টা তোমাকে যত সব খারাপ জিন আশেপাশে, শয়তান, খারাপ জিন, এগুলির থেকে তোমাকে প্রোটেক্ট করবে। আয়াতুল কুরসি পড়ার পর এই 4টা কুল যদি পড়ে যাও তোমাকে কিছু করতে পারবে না আর কি। তো এটা আর কি মানে জানলেও আর কি ভালো, এই জন্য আর কি বললাম। তো
ওকে, সো আমার যেটা মনে হয় যে দুটোই, একটা তো হচ্ছে এটা, এবং সেই সাথে আমার যেটা মনে হয় সাবস্ক্রাইব করার ব্যাপারটা কথাটা আমার মনে ছিল না, বাট এখন মনে হচ্ছে এটা ওটা উচিত। আমি বলছি ওর আম্মাকে জানাতে, বিকজ এসব ব্যাপারে প্যারেন্টস ক্যান হেল্প। সেটাই আমার কাছে শুনে একটু সিরিয়াস মনে হচ্ছে, বললাম। রাইট, তো আমরা একটা ব্রেকে যাবো নাকি? খুব জরুরি দরকার। ঘুম লাগছে। ওকে, 10 তলা বেয়ে সব এরকম চলে গেছে। অলরাইট, আমরা তাহলে একটা ব্রেক নেই। ইন দ্য মিন টাইম আপনারা ব্রেকে একটু এটা শোনা যাবে, দ্য সিলভা নাকি জানি? হ্যাঁ, অবশ্যই সিলভা, অবশ্যই শোনা যাবে। ইন দ্য মিন টাইম আমরা একটা গান শুনবো, আর আমরা চাইবো যে আপনারাও এর মাঝখানে SMS করুন, এবং বেশি বেশি করে আমরা ইমেল চাই। আসলে ব্যাপারটা হচ্ছে ইমেল আমরা এই কয়েকদিন চেক করছিলাম, অনেকেই ঠিক মানে কি বলবো, যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর নয়, তারপরেও ভাবছেন হয়তো ভয়ঙ্কর, বা এরকম অনেক অনেক গল্প, অনেক ঘটনা আসছে। আবার আমি সেটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা ঘটনাগুলো আমাদেরকে পাঠাচ্ছেন। একটু নিজেরা একটু নিশ্চিত হয়ে তারপরে পাঠাবেন, এবং অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই 3টা। আর যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করতে চান আপনাদের ঘটনাগুলো। আজকে অনেকেই আসতে চেয়েছিল, এবং এই যে আমি একটু আগেও যে ঘটনাটা বললাম, সেই ঘটনা তো মূলত মানে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আসলে খুবই ভালো হতো, আমি এটা জানি। কিন্তু যে কেউ পরীক্ষার জন্য, এখন জানেন আপনারা যে সামনে দুটো বড় বড় পরীক্ষা আছে, কেউ হয়তো ঢাকার বাইরে আছেন, সেই জন্য আসতে পারছেন না। আমরা আস্তে আস্তে সবাইকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, এবং যারা আছেন তারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো নিজের কাছে না রেখে আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং আমাদের সাথে এসে শেয়ার করুন। চলুন একটা গান শুনে আসি, আর এর মাঝখানে অবশ্যই SMS করতে ভুলবেন না। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সাথে আছি আমরা সবাই, এন্ড স্টে টিউনড টু রেডি ফুডে। Talking about me, they're talking about Shorty and how she rolling with me. It feels like I'm falling down, baby girl, you're the only one that really means something in my life. Take me away to the other side, away from these haters in my life. It's all it's all it's all it's all me, I do me, you do you, me, I do me, you do you, me, I do me, you do you. You don't need to cross the line, come to my yard. I'm feeling it, they hating on me. I'm feeling the heat, they hating on me. It's all good, 'cause shorty like it when I'm in the game. Do my thing, baby, holla back. Boy, do crazy things, shorty hit that holla back. Low riders, flow tie, baby, got that Gucci swag. I don't think they like that, I don't think they like me, I don't think they like that. It's all it's all it's all it's all me, I do me, you do you, me, I do me, you do you, me, I do me, you do you. You don't need to cross the line, come to my yard. He say, she say, sell it on eBay. So much bullshit, whole world replay. Damn bills in a mouth, that's what I'm talking about. Ups and downs and downs and ups, I don't need to hear a bell. It's all it's all it's all
88.2 FM. FM. সারাক্ষণ সারাবেলা
Radio Futi. ¿Qué, güey? Bot FM. দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তিয়ার সাথে আছি রাসেল এবং চলছে ভূত এফএম এবং ভূত এফএম এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং যারা থাকবেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আমরা অনেকক্ষণ আপনাদের সাথে রয়েছি। তামিম খুলনা থেকে লিখেছেন যে ভৌতিক আচ্ছা দুটা জিনিস আছে, বেশ কিছু কোয়েশ্চেন আছে ভৌতিক টিমের কাছে, সেগুলো তো একটু পরে যাই, সেগুলো আমরা পড়ে আমরা একদম পুরোপুরি ভৌতিষ্ঠের কাছ থেকে জানবো। তুরিন আমাকে এসএমএস করেছেন স্বর্ণা এসএমএস করার সময় বলেছেন যে আচ্ছা মিউজিকের কথা বলেছেন যে স্টোরি বলার সময় মিউজিকটা এত হরর থাকে কেন, হার্ট অ্যাটাক হলে আপনারা কিন্তু দায়ী হবেন। ডেফিনেটলি হার্ট অ্যাটাক হবে না এই বিষয়ে নিশ্চিত আমরা, বরং এটা এনজয় করার ট্রাই করেন। সাব্বির ময়মন সিং থেকে লিখেছেন লাইট অফ করে অন্ধকার রুমে একা একা শুয়ে তিনি ভূত এফএম শুনছেন, খুবই ভয় লাগছে কিন্তু ভূত এফএম শোনা বন্ধ করতে পারছেন না তিনি কোনোভাবেই। অলরাইট, ইমরান লিখেছেন যে ভূত কোথায় থাকে। ওকে, আমরা আসলে ভূত ব্যাপারটা কোথায় থাকে আমি ঠিক জানি না, তবে ভূত বলে আসলে কিছু আছে কিনা আমি জানি যে আমরা যেসবের কথা বলছি সেগুলো কি ভূত নাকি অন্য কিছু, মানে আমি ঠিক শিওর না। তবে ব্যাপারটা হচ্ছে যে প্যারানর্মাল অনেক কিছু আমাদের সাথে সবসময় ঘটে, প্রতিনিয়তই ঘটছে। এছাড়াও আমাকে আরো এসএমএস করেছেন অনেকেই, ভ্যাম্পায়ার এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন তানভীর লিখেছেন যে তানভীর আমাদেরকে এসএমএস করেছেন সঞ্জীব দেব, তিনি ক্যান্টনমেন্ট কলেজ থেকে সিলেট থেকে তিনি এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন মাহমুদ শরীফ, সাইফ আমাদের এসএমএস করেছেন, অনি, এছাড়াও অনন্যা এসএমএস করেছেন, কামরুল এসএমএস করেছেন, জিল্লু এসএমএস করেছেন, এছাড়া আরো অনেকে এসএমএস করেছেন। আমি সবার এসএমএস আস্তে আস্তে পড়ছি, তবে তার আগে আমাদের যে গেস্ট রয়েছেন তার আরো একটা ঘটনা রয়েছে। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন? জি, সৈকত, আপনার সাথে আরো কিছু ঘটনা ঘটেছিল, মানে আপনার সাথে না আপনার জানা আছে এরকম ঘটনা ঘটেছিল, তো আর কি হয়েছিল একটু বলবেন? অ্যাকচুয়ালি আমি তো আগেই বলছি যে আমি হাফিজি পড়ছি, বুঝতে পেরেছি, যেখানে আর কি যে প্রতিষ্ঠানটার মধ্যে পড়তাম, তো ওইটা আমাদের মানে দেখা এক চোখে আর কি যেটা হচ্ছে। তো একবার আমরা সবাই ঘুমিয়েছিলাম আর কি বিছানায়, তো একটা সময় যে আমার 2টা বেড পরে আমার একটা ফ্রেন্ড তার খুব মানে বাথরুম চাপে আর কি, যেটা তো বাথরুম সে তার পাশের যে বেডে যে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ড, তো তাকে সে জাগায় আর কি যে দোস্ত একটু চল, আমার তো একটু বাথরুম চাপছে। তো সে আর কি তার মানে ওই মানে 2 ফ্রেন্ড মিলে তখন আর কি বাথরুমে যায়, তখন এটা আপনার আনুমানিক 2:30টার দিকে মেবি। তো যাওয়ার ফলে একটা সময় তো বলতেছে যে দোস্ত তুই তাড়াতাড়ি করিস, তো ঘুমে পাইছে, মানে ঘুমাইতে হবে। তো বলছে না ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো। তো বাথরুমে ঢুকার পরে অনেকক্ষণ হয়ে গেছে, তো কোনো সারা শব্দ নাই। তো বাইরে থেকে চিল্লাইতেছে কিরে আর কতক্ষণ দাঁড়া রয়েছে, তো অনেকক্ষণ হইলো। তো তারপরও দেখে আর কি কোনো সারা শব্দ নাই। তো একটা সময় বলতেছে দেখ তুই যদি এখন মানে কথা না বলিস বা না বের হইস তাহলে কিন্তু আর কি আমি উপর দিক দিয়ে তাকাবো। আর আমাদের ওইখানে মানে প্রতিষ্ঠানটার বাথরুমগুলি ছিল আপনার একটা সিরিয়ালে অনেকগুলি বাথরুম ছিল এবং উপর দিক দিয়ে আপনার খোলা ছিল। এটা সাধারণত স্কুল বা এরকম জায়গায় এরকমই থাকে, স্কুল কলেজে আপনার যে দরজাগুলি যেহেতু কাঠের, তো ওইখানে পাড়া দিয়ে আপনার উপরে তাকানোর মতন একটা মানে একটা ব্যাপার ছিল আর কি। আচ্ছা, তো বলতেছে যে তুই তাড়াতাড়ি আর কি বের হন, তাই যে আমি উপর দিক দিয়ে তাকাইতেছি। তো এটা বলার পরে অনেকক্ষণ কেটে গেছে, ওর কোনো সারা শব্দ নাই। আচ্ছা, এন্ড
ও একটা সময় ও সত্যি সত্যি আর কি ওইখানে পাড়া দিয়ে উপরে তাকায়। আর উপরে তাকানোর ফলে আর কি যেটা হয় আর কি ও আর কি বিকট একটা চিৎকার দেয়। মানে যে বাইরে ছিল সে হ্যাঁ বিকট একটা চিৎকার দেয়, মানে ভেতরে এমন কিছু দেখেছে অস্বাভাবিক যেটা সে ঠিক আসলে মানে সহ্য করতে পারেনি, রাইট? তো এর ফলে সে আর কি চিৎকার দিয়ে আপনার অজ্ঞান হয়ে যায় সেখানে আর কি একদম। তার চিৎকার ফলে আমরা সবাই আর কি ওইখানে দৌড়ে আসি, আমাদের টিচার আমরা সবাই দৌড়ে চলে আসি। তো আইসা দেখি যে সে এরকম আর কি পড়ে রয়েছে আর কি। আচ্ছা, তো তারপরে তাকে আর কি ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তো তার জ্ঞান ফিরে আপনার একদিন পরে, এই ঘটনার একদিন পরে তার জ্ঞান ফিরে, এর মধ্যে তার কোনো জ্ঞান ফিরে নাই। তো আপনার যেটা হয় যে আমরা কিন্তু জানি না যে আমাদের একটা ফ্রেন্ড এখনো মিস রয়েছে, মিসিং যেটা আর কি। আচ্ছা, মানে যে ভেতরে ছিল সে কিন্তু এখনো মিসিং আমাদের মধ্যে, সে এখনো আমরা কিন্তু জানি না ব্যাপারটা, খেয়াল করেনি কেউ। না। ওকে। তো আপনার ও যখন নাকি ব্যাপার ও যখন উঠছে আর মানে যখন আমার জ্ঞান ফিরছে তখন আমরা ওকে জিজ্ঞেস করছি আর কি হয়েছে তোর, মানে যে ফ্রেন্ডটা বাইরে ছিল সে যখন জ্ঞান ফিরলো তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল তো। হ্যাঁ সেটাই। ওকে। তো পরে ও আবার চিৎকার করে বলতেছে যে মানে ওই ফ্রেন্ডটা কোথায় আর কি, নাম মানে যে ফ্রেন্ডটা ভেতরে ছিল আর কি, যেহেতু নাম বলছি না আমরা এই জন্য গন্ডগোলটা পাচ্ছে। আপনি বলেন যে বাইরে আপনি বরং এইভাবে বলেন যে বাইরের ফ্রেন্ড আর ভেতরের ফ্রেন্ড। জি। ওকে। তো বাইরের ফ্রেন্ডটা আর কি চিৎকার করে বলতেছে যে ও তো এরকম এখানে রয়েছে। তো পরে আমরা সবাই দৌড়ায় আর কি, মানে টিচার সহকারে আমাদের বড় ভাই যারা ছিল তারা সবাই দৌড়ায় যাই। তো যে আর কি ওই বাথরুমটা ওইভাবে স্টিল ছিল যে আপনার মানে বন্ধ ছিল আর কি যেটা। তো ওইটা পরে ভাঙ্গা হয়। তো ভেঙে যেটা আর কি আমরা দেখি সেটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনার আমাদের ওই ফ্রেন্ড তার মাথা এবং মানে মাথা যেটা সেটা আপনার যে বাথরুমের যে আপনার যেই মানে গোল যেই আটা আর কি, বুঝতে পারতেছেন, ওইটার মধ্যে একদম অর্ধেক পর্যন্ত তার মানে উল্টো করে তার অর্ধেক বডি ওইটার মধ্যে একদম মানে ভিতরে ঢুকানো আর কি, এন্ড পা দুটো একদম উল্টো করে মানে রয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যেটা আর কি মানে কোনো কিছু বলার নেই আসলে। মানে ব্যাপারটা যদি এখানে থেমে যেত, আমি তো পুরো জিনিসটা জানি, এইরকম ঘটনা দেখা গেল যে ঘটতেই থাকলো এবং আপনাদের সবার চোখের সামনে, এবং এটা এমন কেউ না যে কেউ কোনো মানুষের দ্বারা এটা হয়েছে, তাহলে তো বুঝতেই পারতেন এবং আপনারা সবাই সেটা জানেন। এবং মানে আপনার কথাগুলো আমি বলছি আর কি, এবং আপনাদের সামনে একবার এই ঘটনাটা ঘটলো, সেটা কি বলবেন? একদম চোখের সামনে, নিজ চোখের সামনে যেটা, আর এটা মানে কোনো মানুষের পক্ষে এটা তো পসিবলই না, কোনোদিনই না এটা। ওকে। তো এটা মানে কিভাবে যে এটা মানে এক্সপ্লেনেশন আমরা দিব এটা কি কোনো দেখা নাই আর কি যেটা। আচ্ছা, সেই ঘটনাটা হচ্ছিল কোন একটা পুকুরের মধ্যে না? এরকম আরেকটা ঘটনা আছে যেটা ঘটছিল সেম প্রতিষ্ঠানেই, ওইটাও আমার দেখা, যেটা আর কি ওইটা ঘটছিল আপনার পুকুরের মধ্যে। আচ্ছা। তো ওইটার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা সেদিন সেম স্থানে মানে ওরকম আশেপাশেই কোন একটা জায়গায় আর কি। আচ্ছা। তো আমরা ওদিন ছিল বৃহস্পতিবার আর কি। তো বৃহস্পতিবার আর কি আমরা সবাই আর কি গোসল করতেছিলাম তখন দুপুর আর কি। দুপুরে আমাদেরকে যখন নাকি ছুটি দেয় তখন আমরা মানে সবাই, ওইটা তো বিশাল বড় একটা পুকুর ছিল, তো মানে সবাই আর কি ঝাপঝুপ দেয় আর কি, মানে খুব মজা টজা করে আর কি পুকুর সাঁতার টাতার কাটে। তো আমরা সবাই সাঁতার কাটতেছিলাম। তো আমাদের সাথে যে আমাদের